পুরো 2 বছর পর তাজরিন আপুর সাথে আবার দেখা হলো। বাংলাদেশ থেকে আপু এসেছেন এবং এসেই ক্যানবেরায় আমাদের সাথে মিট করতে চলে এসেছেন। তার মধ্যে আপুর আবার আজকে বার্থডে, তাই ছোট্ট মিষ্টি কেকটা তৈরি করেছিলাম মাত্র 15 মিনিটে। যদিও বাংলাদেশ থেকে এসেছেন, একটু হালকা খাবার দাবারই করার ইচ্ছা ছিল, কিন্তু জন্মদিন বলে কথা, আর জন্মদিনে তো একটু স্পেশাল কিছু করতেই হয়। তাই ভাবলাম একদম সাদাসিধেভাবে পোলাও রোস্ট রান্না করে ফেলবো। প্রথমেই ফার্মের মুরগির লেগ পিসগুলোকে লবণ আর একটু ফুড কালার দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম। তারপর মশলা কষিয়ে নিয়েছিলাম। মশলার মধ্যে বাটা পেঁয়াজ, সাথে জায়ফল, জয়ত্রী গুঁড়া, টক দই, বাদাম বাটা, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া, অর্থাৎ যা যা দেয়া লাগে রোস্টের মশলায় সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে মুরগির পিসগুলো দিয়েও কষিয়ে নিয়েছিলাম। আর সব শেষে দিয়ে দিয়েছিলাম লিকুইড দুধ, অর্থাৎ গরুর দুধ দিয়ে দিয়েছিলাম প্রায় 1 মগের মতো। খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর একদম শেষ পর্যায়ে একটু ঘি, কাঁচামরিচ, বেরেস্তা ছিটিয়ে অল্প আঁচে বসিয়ে যখন একদম তেল বের হয়েছে তখন রোস্টটা নামিয়ে নিয়েছিলাম। গরুর মাংসটা রান্না করেছিলাম মেজবানি মাংসের মশলা দিয়ে, তবে অবশ্যই আমি এটার মধ্যে একটু আলু অ্যাড করেছিলাম, যেহেতু সবাই মাংসের সাথে একটু আলু খুঁজে। মাংসটা অনেক আগে থেকে অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম। মেজবানি মাংসের মশলা আমি রাঁধুনিটাই ব্যবহার করেছি, সাথে টক দই, সরিষার তেল, যা যা দেয়া থাকে প্যাকেটের যেই ইনস্ট্রাকশন সেই অনুযায়ী সব মশলা দিয়ে মাখিয়ে খুব ভালো করে অল্প আঁচে যখন মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে তখন বড় বড় করে কাটা আলু দিয়ে একদম অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম আরও প্রায় 30 মিনিটের মতো। আর যখন একদম তেল চকচকে হয়েছে তখন মাংসটাকেও নামিয়ে নিয়েছিলাম। একটা সবজির আইটেম করেছিলাম, তার জন্য প্রথমেই প্যানের মধ্যে তেল দিয়ে একদম মিহি কুচি করে কাটা রসুন কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে দিয়েছিলাম বেশি করে কলিনি, বা আপনারা ফুলকপিও দিতে পারেন। দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়া। একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। যখন কলিনিটা একটু সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে অ্যাড করে নিয়েছি শ্রেড করে নেওয়া গাজর কুচিটা একটু যদি মোটা করে কাটতাম তাহলে দেখতে আরও ভালো লাগতো। হাতে সময় ছিল না, তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর অ্যাড করে নিচ্ছি এটার মধ্যে কিছু মোটা করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। সব কিছু দিয়ে নেড়েচেড়ে অল্প আঁচে আরেকবার একটু ঢেকে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। যখন মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে তখন ঢাকা খুলে নেড়ে চেড়ে এটাকে আর একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। যেহেতু পোলাও দিয়ে খাবো তাই একদম লাস্ট পর্যায়ে একটু বেরেস্তা, একটু ঘি আর একটুখানি চিনি দিয়েছিলাম। ও আচ্ছা, একটু দেখার সৌন্দর্যের জন্য পেঁয়াজ পাতাও দিয়েছিলাম। সব কিছু নেড়েচেড়ে নামিয়ে নিয়েছিলাম। পোলাও দিয়ে খেতে এই সবজিটা দুর্দান্ত লাগে, তবে ভাত দিয়ে খেতে হলে আপনারা বেরেস্তা, ঘি, চিনি সবকিছুই স্কিপ করতে পারবেন। করেছিলাম টুনা মাছের কাবাব। টুনার ক্যান থেকে যেই মাছটুকু বের হয়েছে সমপরিমাণ আলু, পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা সব কিছু দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছিলাম ডুবো তেলে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আগের দিন মেখে রাখার পরও এই কাবাবটা যখন তেলে দিলাম সাথে সাথে এটা ছেড়ে দিচ্ছিল। ভয় পেয়ে সাথে সাথে কাবাবগুলোকে তুলে নিয়েছি। এর কি কারণ আমি জানি না। আমি সবসময় এক্ষেত্রে আমার রেসিপির কোনো দোষ দিই না, দোষ দিয়ে দিই একদম আলুর অথবা মাছের। অর্থাৎ আমার কোনো দোষ নেই, কারণ এই কাবাব আমি আগে বহুবার বানিয়েছি, কখনোই ভাঙেনি। আজকে ভেঙে যাওয়ার অন্যতম কারণ নিশ্চয়ই আলুর মধ্যে পানি ছিল। অর্থাৎ কিছুতেই নিজের দোষ দেয়া যাবে না। আর যেটা করবেন সেটা হচ্ছে যখনই দেখবেন যে কোনো কাবাব একটু ভেঙে যাচ্ছে তেলে দিয়ে, সাথে সাথে সেগুলোকে তুলে নিয়ে একটা ডিম ফেটিয়ে নিয়ে ডিমের মধ্যে যদি এভাবে চুবিয়ে তারপর ভেজে নেন তাহলে একটা কাবাবও ভাঙবে না। এমনকি যে কাবাবগুলো একটু তেলে দেওয়ার পর ভেঙে গিয়েছিল সেগুলোও দেখেন আমি ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিচ্ছি। তাতে করে কিন্তু কাবাবটা আরও অনেক বেশি টেস্টি হয়েছে। একটা জালি কাবাবের মতো ফ্লেভারও চলে এসেছে, টেস্টও চলে এসেছে। সো এটা অবশ্যই আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরে যারা জানেন না তাদের জন্য বলছি, যখনই কোনো কাবাব ভেঙে যাবে সাথে সাথে একটা ডিম ফেটিয়ে তার মধ্যে চুবিয়ে ভেজে নেবেন, কখনোই আর সেই কাবাবটা ফেটে যাবে না। তারপর উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। কাবাবটা আমি একটু আগেই ভেজে ফেলি, কিন্তু যখন সার্ভ করি তার একটু আগে যেটা করি এয়ার ফ্রায়ারে দিয়ে দিই 5-6 মিনিটের জন্য। তাতে করে অনেকটা সময় বেঁচে যায়। আগে যেমন আম্মাদেরকে দেখতাম মেহমান আসার পর তাদেরকে বসিয়ে রেখে গরম গরম কাবাব ভেজে দিতেন, সেটা আর করতে হয় না। আর পোলাওটা কিন্তু আমি অবশ্যই শর্টকাট রাইস কুকারে রান্না করি। পোলাও চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। পানি ঝরিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা,
দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচি, লবঙ্গ। আসলে আমি লবঙ্গ দিই না, দারুচিনি দিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কেজি চালের জন্য প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল। তেলটা একটু বেশি না দিলে কিন্তু পোলাওটা সেরকম সফট আদর আদর হয় না। তারপর এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। আর পানির মাপটা হচ্ছে যতটুকু চাল তার ঠিক 1.5 গুণ পানি। অর্থাৎ আপনার চাল যদি 1 কেজি হয় তাহলে 1.5 লিটার পানি এটার মধ্যে অ্যাড করে নেবেন। আর পানি নর্মাল পানি, কলের পানি দিলেও চলবে, অর্থাৎ গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে লবণটা একটু চেক করে নিয়ে এটাকে রাইস কুকারে বসিয়ে দিতে হবে। এখন অনেকে প্রশ্ন করবেন এই একই কায়দায় চুলায় করা যাবে কিনা। সেটা আমি অবশ্যই না করব। চুলায় করতে হলে অবশ্যই তেলের মধ্যে চালটাকে একটু ভেজে নিয়ে পানি অ্যাড করতে হবে, তবে পানিটা যেন ফুটন্ত গরম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর রাইস কুকারে করার ক্ষেত্রে পানিটা নর্মাল দিলেও কোনো সমস্যা নেই। এখন নেড়েচেড়ে বসিয়ে দিচ্ছি রাইস কুকারে। আর যখন কুক হবে, কখন কোন টাইমে নামাবো সেটা আপনাদেরকে দেখাবো, কত ঝরঝরা পোলাও তৈরি করা যায় অল্প সময়ে রাইস কুকারে। পোলাওটা যখন দেখবেন এরকম সমান সমান হয়ে গেছে, অর্থাৎ একটু নেড়ে দিবেন মাঝখানে, যখন দেখবেন পানি আর চাল সমান সমান, তখন জাস্ট একটু উপর নিচ করে দিবেন। আর একটু লবণটা এই সময় চেক করে নেবেন, এই সময় একটু লবণ অ্যাড করে নেওয়া যেতে পারে। তারপর এটাকে আবার কুকে দিয়ে দিতে হবে। আর পোলাওটা যখন কুক থেকে ওয়ার্মে আসবে, তখন তার মধ্যে আমার যেটা ভালো লাগে, আমি ছোটবেলায় একটু পোলাওর মধ্যে জর্দার রংটা পছন্দ করতাম। এখন এই ইয়েলো ফুড কালারটা দিলে আমার বাচ্চারাও খুব খুশি হয়। একটু পানির মধ্যে ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, পোলাওটা ফ্যাকাশে লাগবে না। আর এটা দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, যেটা না দিলে পোলাওর মধ্যে একটা সুগন্ধ আসবে না। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি কিন্তু পোলাওটাকে নাড়িনি, কুক থেকে ওয়ার্মে আসার পর জাস্ট এগুলো অ্যাড করে নিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট পর এসে আমি এগুলোকে একটু উপর নিচ করে দিব। আর উপর নিচ করে দিয়ে আবার এটাকে একটু রেখে দিতে হবে 10-15 মিনিটের মতো। তারপরে পোলাওটা সার্ভ করে নিতে হবে। আর সত্যি বলতে পোলাওটা যদি রাইস কুকারে রান্না করে ফেলা যায় তাহলে অনেকটা দায়িত্বই কমে যায়। চাল ভাজা, দাঁড়িয়ে থেকে রান্না করা, এগুলো না করার ফলে অনেকটা সময় বেঁচে যায়, আপনি আরেকটা আইটেমের দিকে মনোযোগ দিতে পারবেন। তবে 1 কেজি পোলাওর চাল পর্যন্ত 1.5 গুণ পানি দিলেও আপনারা যদি আরও বেশি বড় রাইস কুকারে 2 কেজি 3 কেজি করে পোলাও রান্না করেন, সেক্ষেত্রে পানি কিন্তু আরও একটু করে কমিয়ে দিতে হবে। সবশেষে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি অস্ট্রেলিয়ান একটি বাজার থেকে এই মাছটা কিনেছি। মাছের নাম আমার একদমই মনে নেই। আসলে আমি মনোযোগ দিয়ে নামগুলো দেখিও না, জাস্ট এনে টেস্ট করে দেখি কেমন, তাহলে আবার ওটা আনি। মাছগুলো দেখতে অনেকটাই রূপচাঁদার মতো, একটু লম্বাটে। আর যেহেতু মাছগুলো দেখতে প্রেজেন্টেবল, তাই ভাবলাম এই মাছগুলোই ভেজে যদি দেই তাহলে দেখতেও ভালো লাগবে আর সবাই খেয়েও খুব মজা পাবে, অনেকটা রূপচাঁদার মতোই লাগবে টেস্টটা। আর আলহামদুলিল্লাহ তাজরিনা আপু, জামি ভাই সবাই মাছটা এত মজা করে খেয়েছে, আর দেখতেও খুব ভালো লাগছিল, যেহেতু মাছগুলো সাইজেও বেশ বড় বড় ছিল। তাই গরম গরম মাছগুলো ভেজে নিয়েছিলাম ঠিক খাওয়ার আগে আগে। আর আমাদের বাসায় জামি ভাই আসবে, আর কিছু মিষ্টি আইটেম থাকবে না তা তো হতেই পারে না। তবে আমি এই সাদা রসগোল্লা বা সাদা মিষ্টিটা তৈরি করেছিলাম আগের দিন রাতেই। আমার হাতের এই মিষ্টিটা আমাদের বাসায় সবাই যেমন পছন্দ করে, আশেপাশে সবাই খুব লাইক করে, তাই ভাবলাম কতগুলো মিষ্টি তৈরি করে রাখি। আগের দিনই বানিয়ে রেখেছিলাম, আর সকালবেলা যখন ঠান্ডা হয়ে গেছে একদম মিষ্টিগুলো, তখন সার্ভ করে নিয়েছিলাম। আর আমার মিষ্টি বানানো একদম সার্থক হয়েছে। জামি ভাই কিন্তু অনেকগুলো মিষ্টি খেয়েছিল এবং বলেছিল মিষ্টিটা অনেক মজা হয়েছে। আর এই ছিল আমার আজকের আয়োজন, অর্থাৎ তাজরিনা আপু বাংলাদেশ থেকে আসা উপলক্ষে, আপুর জন্মদিন উপলক্ষে যা যা তৈরি করেছিলাম, অল্প সময়ে ব্যস্ত ছিলাম খুব, তার মধ্যে দিয়ে খুব অল্প কিছু আয়োজন করেছিলাম। তবে সবাই খুব তৃপ্তির সহকারেই খেয়েছিল বা পছন্দ করেছিল, সবাই কেকটাও খুব পছন্দ করেছিল। এই ছিল আমার আজকের রান্নাবান্নার ব্লগটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।